الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, এনে দিল আয়নার ছোবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দিবে তার মূল্য, কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দিবে তার মূল্য, সত্যকে মিথ্যার আড়াল করে যায় কি রাখা কখনো তা কখনো তা কখনো তা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই,
যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। আসসালামু আলাইকুম। আমি ফায়াজ শরীফ, সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইল, একাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ। আজকের এই আয়োজনটি যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে বেদনামলিনভাবে স্বাগত জানাচ্ছি। সেই সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং 15ই আগস্ট তার নিহত পরিবারবর্গকে। যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। আজ শোকাবহ 15ই আগস্ট, জাতীয় শোক দিবস, বাঙালির জাতীয় শোক দিবস। ইতিহাসের একটি কলঙ্কিত জঘন্যতম কালো দিন। 1975 সালের 15ই আগস্ট রাত্রে সংঘটিত হয়েছিল কলঙ্কিত এই অধ্যায়, রচিত হয়েছিল ইতিহাসের এই কলঙ্কময় অধ্যায়। 46 বছর আগে এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল। বাঙালির মুক্তির মহানায়ক স্বাধীনতার সংগ্রামের শেষে যখন ক্ষতবিক্ষত অবস্থা থেকে দেশটির পুনর্গঠন, অর্থনৈতিক মুক্তি নিশ্চিতের পথে কাজ করছিলেন, তখনই এই ইতিহাসের জঘন্যতম অধ্যায়টি সংঘটিত হয়। সে নির্মম ঘটনায় বর্ণনায় কবি রফিক আজাদ তার এই সিঁড়ি কবিতায় লিখেছেন, সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে স্বপ্নের স্বদেশ বেপে, সবুজ শস্যের মাঠে বেয়ে অমর রক্তধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব, তার চেতনা অবিনশ্বর। মুজিবাদর্শে শানিত বাংলার আকাশ বাতাস জল সমতল, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমান অবিনাশী চেতনা ও আদর্শ চিরপ্রবাহমান থাকবে। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তার আগে এই জঘন্য লোকেরা এই ঘটনাটি ঘটায়। কিন্তু তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাঙালি জাতি কৃতজ্ঞ চিত্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষী মুজিব বর্ষ পালন করেছে। আমরা চিরকাল প্রজন্মের পর প্রজন্ম, মানুষের পর মানুষ, প্রতিটা বাঙালি তার অবদান কখনোই ভুলতে পারবে না। আমরা তাকে অন্তরের অন্তঃস্থল থেকে সবাই সম্মান জানাই এবং তার প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1971 সালের উত্তাল আন্দোলনে আমি ছিলাম রাজশাহীতে। 27 মার্চ অন্ধকার থাকতে থাকতেই আমরা গ্রামের বাড়িতে রওনা হলাম, সামান্য হাত ব্যাগ নিয়ে। হঠাৎ স্থানীয় চেয়ারম্যানের জিপ এসে দাঁড়ালো আমাদের সামনে। বাবাকে সম্বোধন করে বললেন, ডাক্তারবাবু আসেন আমার সঙ্গে। হয়তো জ্ঞান হারিয়েছিল আমার। সচেতন হয়ে উঠে বসতেই বুঝলাম এটা থানা, সামনে বসা আর্মি অফিসার। বললাম, আমাকে আমাকে বাবা মার কাছ থেকে কেড়ে এখানে আনা হয়েছে কেন? অফিসার হেসে উত্তর দিলেন, তোমার নিরাপত্তার জন্য। সন্ধ্যের কিছু আগে চেয়ারম্যান সাহেব এলো। সবকিছু জেনেও আমি ওর পা জড়িয়ে ধরলাম। কাকা বাবু, আমাকে বাবার কাছে রেখে আসুন। আপনার মেয়ে সুলতানার সঙ্গে আমি একসঙ্গে খেলাধুলো করেছি, স্কুলে পড়েছি, আমাকে দয়া করুন। উনি ছাড়া দিয়ে আমাকে দূরে সরিয়ে দিয়ে দ্রুত বেরিয়ে গেলেন। মানুষ কেমন করে মুহূর্তে পশু হয়ে যায় ওই প্রথম দেখলাম। এরপর 16ই ডিসেম্বরের আগে মানুষ আর চোখে পড়েনি। প্রথমে আমার উপরে পাশবিক নির্যাতন চালায় একজন বাঙালি। আমি বিস্ময়ে বোবা হয়ে গিয়েছিলাম। সে রাতে আরো কতজন আমার উপর অত্যাচার করেছিল বলতে পারবো না, তবে 6-7 জন হবে। অফিসারের হাত ধরে মিনতি করে বলেছিলাম, আমাকে রক্ষা করবার কথা বলছেন, আমি তো রক্ষা পেয়েছি, এবার আমাকে ছেড়ে দিন। আপনি আমার ভাই, আপনার বয়সে আমার বড় ভাই আছে। অফিসারটা হঠাৎ আমার মুখে কিছু থুথু ছিটিয়ে কি সব গালাগালি করে গেল। আমি নিস্তব্ধ নিথর বসে রইলাম। মনে হলো, কেন আমি তার চরণে প্রথম অর্ঘ্য হলাম না, এটাই তার ক্ষোভ। কিন্তু সে তো তার অক্ষমতা। আমি এখন জড় পদার্থ, যে যখন যেখানে টেনে নিয়ে যে অত্যাচার করেছে সয়ে গেছে। সম্ভব হলে দাঁতে দাঁত চেপে উচ্চারণ করেছি, জয় বাংলা। কারো বোধগম্য হলে কিছু থুথু বা কিছু লাথি উপহার পেয়েছি। আমাদেরকে শাড়ি বা দোপাট্টা ব্যবহার করতে দেওয়া হতো না। কোন ক্যাম্পে নাকি কোন মেয়ে গলায় শাড়ি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, তাই আমাদের পরনে পেটিকোট আর ব্লাউজ। যেমন ময়লা তেমনি ছেঁড়াকোটা। দু চোখ জলে ভরে উঠত। বাবার কথা মনে হতো। মা, এবার কি শাড়ি নিবি? আমি বলতাম, তুমি যা দেবে। আদরে মাথায় হাত রেখে বলতেন, মা আমার যে ঘরে যাবে সে ঘর শান্তিতে ভরে উঠবে। বাবা, তুমি কি জানতে তোমার মেয়ে কোনো ঘরে যাবার জন্য জন্মায়নি? তার জন্ম লগ্নে শনির দৃষ্টি ছিল। সে শত ঘরের ঘরণী, যাযাবর রমণী। পরদিন হঠাৎ আমাদের ভেতরে একটি মেয়ে মারা যায়। অন্তঃসত্ত্বা ছিল। সকাল থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। কাটা পাঠার মতো হাত পা ছুঁড়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। মুখখানা নীল হয়ে গেল। ভোর রাতে সবকিছু কেমন নিঃশব্দ নিস্তব্ধ মনে হলো। সুফিয়ার মা বলল, হালারা পালাইলো নাকি? ওর কথায় যেন শরীর অসুরের বল পেলাম। দরজা ধাক্কাতে লাগলাম, চেঁচাতে আরম্ভ করলাম। হঠাৎ শুনি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মনে হলো আমি বেঁচে গেছি, কিন্তু জানতাম না তখনও যে কত মরণ আমার জন্য অপেক্ষা করছে। 3-4 দিন ওখানে থাকবার পর একজন ডাক্তার আমাকে জানালেন আমি গর্ভবতী। আমি কোথায় কার কাছে যেতে চাই? ঠোঁট চেপে বললাম, কারো কাছে নয়। আমার মতো দুস্থ মেয়েদের জন্য আপনারা যে ব্যবস্থা করবেন আমার জন্য তাই করুন।
বাবা এলেন, দুহাত শক্ত করে আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। ঠিক একদিন এমন করে আমরা 7-8 জন বঙ্গবন্ধুকে দেখতে গিয়েছিলাম অফিসের মাধ্যমে। সেদিন আমাদের চোখের জলে বঙ্গবন্ধুর বুকটা ভিজে গিয়েছিল। বলেছিলেন, তোরা আমার মা, তোরা তোদের জীবনের শ্রেষ্ঠ ধন উৎসর্গ করেছিস স্বাধীনতার জন্য, তোরা শ্রেষ্ঠ বীরাঙ্গনা। আমি আছি, তোদের চিন্তা কিসের? সত্যি সেদিন মনে হয়েছিল আমাদের বঙ্গবন্ধু আছেন, আমাদের আর চিন্তা কিসের। কিন্তু কিন্তু বাবার বুকে তো সে অশ্রুপাত করতে পারলাম না। মুখ তুলে বললাম, বাবা, আমি কি এখন যাব তোমার সঙ্গে? বাবা একটু থেমে ইতস্তত করে বললেন, না মা, আজ আমি তোমাকে নিতে পারবো না। আস্তে করে বাবার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিলাম। দাদা এসেছিলেন কলকাতা থেকে আনা শাড়ি নিয়ে। দাদা অবশ্য একটা কথা বলে গেলেন যেটা বাবা বলতে পারেননি। তারা, আমরা যে যখন পারবো তোকে এসে দেখে যাব, তুই কিন্তু আবার হুট করে ও বাড়িতে গিয়ে উঠিস না। আর হ্যাঁ, আমাদের ঠিকানায় কোনো চিঠিপত্র লিখবারও দরকার নেই, তুই তো এখানে ভালোই আছিস, সরকার থেকে ক্ষতিপূরণ পেয়েছি, তা দিয়ে বাড়ি ঘরও মেরামত করা হয়েছে। হঠাৎ ঘুরে দাঁড়ালাম, ওর দিকে আর তাকাইনি। বাবা দাদাও কি তবে আমার সতীত্ব মাতৃত্বের দাম নিয়েছে সরকার থেকে? নতুন ঘর তুলেছে, পুরনো ঘর মেরামত করেছে, ওরাও ঘরে থাকবে কি করে? বাস্তব বড় কঠিন। আমি বীরাঙ্গনা, আমাকে নিজের পায়ের ওপর ভর করে দাঁড়াতে হবে। বাইরে যেতে না পারলে আমি মরে যাব, এ সমাজ আমাকে গ্রহণ করবে না। জুলাই মাসের এক বিকেলে আমার আপন বলতে যা ছিল অতীতের সঙ্গে সব অতল জলে ডুবিয়ে দিয়ে আমি আর ফ্লাইট উঠে বসলাম। অন্তরে উচ্চারণ করলাম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তোমার দেওয়া বীরাঙ্গনা নামের মর্যাদা যেন আমি রক্ষা করতে পারি। দেশ স্বাধীন হলো। কেউ গাজী, কেউ শহীদ, কেউ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম। সবার কত সম্মান সুখ্যাতি, অথচ আমি কিছুই চাইনি। শুধু চেয়েছিলাম আমার নারীত্বের মর্যাদা আর প্রিয় জন্মভূমির বুকে একটু আশ্রয়। যে দাদা বাবা আমাকে দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করতে পারেনি, তারাই বিচারকের আসনে বসে আমাকে অশুচি অপবিত্র জ্ঞানে পরিত্যাগ করেছেন। কি সুন্দর সমাজ ব্যবস্থা, ভাবলে ঘৃণা হয়। আমার মৃত্যুর পর তোমরা কেউ আমাকে বাংলাদেশে নেবার চেষ্টা করো না। জন্ম দিলেই জননী হওয়া যায়, কিন্তু লালন পালন না করলে মা হওয়া যায় না। প্রতি নিঃশ্বাসে আমি অভিসম্পাদ দেই বাঙালি জাতিকে, তাদের হীনমন্যতার জন্য, তাদের মাকে অসম্মান অপমান করবার জন্য। একটিমাত্র মানুষ এদেশে জন্মেছিলেন, যার স্নেহ স্পর্শে আমি ধন্য হয়েছিলাম। আমি তো তুচ্ছ অনাদরে কন্যা, কিন্তু তোমরা পিতৃঘাতী। সমগ্র বিশ্ব আজ তোমাদের ধিক্কার দিচ্ছে, কুচক্রী, পিতৃহন্তা, লোভী, প্রতারক। বিশ্ব সভায় তোমাদের স্থান নেই। রক্ত চাইতে আসেনি নির্মলেন্দুগুণ। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতেই সে সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতেই সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ
মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ অ্যাভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের পটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক আমার প্রায়ের তলার পূর্ণ মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম। আমি আজ সেই পলাশের কথা রাখলাম। আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ ফরিদপুর জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 4 বোন 2 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। মাত্র 10 বছর বয়সে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার সঙ্গে তিনি বৈবাহিক সূত্রে আবদ্ধ হন। ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তার রাজনৈতিক জীবনের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি। 1949 সাল থেকে 53 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 53 থেকে 66 সাল পর্যন্ত দলটির সাধারণ সম্পাদক, 66 থেকে 74 সাল পর্যন্ত দলটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1971 সালের 17 এপ্রিল থেকে 12 জানুয়ারি 1972 সাল পর্যন্ত তিনি স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1972 সালের 12 জানুয়ারি থেকে 25 জানুয়ারি 1975 সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1975 সালের 15 আগস্ট পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। কতিপয় বিপদগামী সেনা সদস্যদের হাতে তিনি নৃশংসভাবে নিহত হন। 15 আগস্ট ভোরবেলা বঙ্গবন্ধুর নিকট 2টি ফোন কল আসে। আব্দুর রব সাইনিয়া বা তৎকালীন কৃষিমন্ত্রী বঙ্গবন্ধুর ভগ্নিপতি এবং শেখ ফজলুল হক মনি বঙ্গবন্ধুর আপন ভাগিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং তৎকালীন তুখোড় ছাত্র নেতা তাকে ফোন করে জানালেন আমাদের বাসায় সামরিক সৈন্য দ্বারা আক্রমণ করা হয়েছে, আপনি সতর্ক থাকুন। তিনি গণভবনে ফোন করে যেই মাত্র বলে উঠলেন দিস ইজ প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান স্পিকিং, সাথে সাথে বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর বাড়িতে অঝোর ধারায় গোলাবর্ষণ করা হয়। তিনি কাল বিলম্ব না করে নিচে চলে আসা মাত্রই কতিপয় বিপদগামী সেনা সদস্য তাকে তাক করে ব্রাশ ফায়ার করে নৃশংসভাবে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর একে একে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, শেখ কামাল, শেখ জামাল, রোজি জামাল, সুলতানা কামাল, শেখ নাসের, বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলকেও তারা রেহাই দেয়নি। নৃশংসভাবে নির্মমভাবে তাদের হত্যা করা হয়। বাঙালি জাতির কলঙ্কিত ইতিহাস রচনা করে ভোর 5টায় তারা ধানমন্ডির 32 নম্বর বাড়ি ত্যাগ করেন। বাঙালি জাতিকে ধিক্কার জানিয়ে জার্মানির নোবেল পুরস্কার বিজয়ী একজন লেখক উইলিয়াম বার্থ তিনি বলেছিলেন এক সংবাদ মাধ্যমকে, আফটার কিলিং অফ বঙ্গবন্ধু Bengali is no one can will be trusted. The Bengali so-called Bangabandhu who killed can create any party to hills. যে জাতি বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে সে জাতি যে কোনো সময় যে কোনো ধরনের জঘন্যতম বিপর্যয় ঘটাতে পারে। বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা। তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে ছিলেন স্বাধীনতা এবং অনুপ্রেরণার উৎস। তার বলিষ্ঠ দূরদর্শিতা এবং সাহসিকতার জন্যই বঙ্গবন্ধু বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের সৃজন ঘটাতে পেরেছিলেন। যতদিন পৃথিবীতে বাংলাদেশ নামক ভূখণ্ডটি অক্ষত অবস্থায় থাকবে, স্বাধীনতার ইতিহাসে এই মহান বীরের নাম চিরকাল স্বর্ণাক্ষরে লিখিত থাকবে।
আজকে তার এই মহান প্রয়াণ দিবসে অত্যন্ত শোকাবহ চিত্তে তাকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধার সঙ্গে। কবি অন্নাদাস শঙ্কর রায়ের সে উদ্ধৃতিটুকু তাকে উৎসর্গ করছি। যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী মেঘ যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি।